সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে যান, তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনাপ্রধান বলেছিলেন যে দেশের দায়িত্ব তার কাঁধে। কিন্তু তারপরে আমরা দেখেছি তার সেনাবাহিনী পলাশীর প্রান্তরে যেমন 50,000 সেনা সদস্য, সিরাজউদ্দৌলার পক্ষের সেই 50,000 সেনা সদস্য পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে থেকেছিলেন এবং মীর জাফর রাজবল্লভরা তাদের ষড়যন্ত্রে ইংরেজদের হাতে সেই সিরাজউদ্দৌলার বাহিনীর পতন হয়েছিল, ঠিক তেমনি করে সেনাবাহিনী নীরবে পুতুলের মতো দাঁড়িয়ে থেকে দেখলো কিভাবে করে গণভবন লুট হচ্ছে, কিভাবে করে বিভিন্ন স্থানে মানুষের ঘর বাড়ি অফিস আদালত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, 32 নম্বরে হামলা করা হয়েছে। এগুলি তারা টানা 3 দিন দেখেছে। মানুষ কেমন করে সারা দেশের 400-400-রও বেশি থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করা হয়নি, হত্যা করিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য ঝুলিয়ে পর্যন্ত রাখা হয়েছিল এবং তার বিচার আজও হয়নি। এর দায় কি সেনাপ্রধান এড়াতে পারবেন? কারণ তিনি তো দায়িত্ব নিয়েছিলেন, তিনি মানুষকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন তার দায়িত্ব তার। তাহলে তিনি এত বড় দায়িত্বহীনতার পরিচয় দিলেন কেমন করে? এরকম দায়িত্বহীন ব্যক্তি যখন একটি সেনাবাহিনীর প্রধান হন, সেই দেশে মুক্তিযোদ্ধাদের গালে তো জুতোর বাড়ি পড়বেই নাকি? তবে সেই জুতোর বাড়ি থেকে কেউ কি রেহাই পাবে? সম্ভবত নয়। এই যে কেউই যে রেহাই পাবে না, সেই সেই প্রশ্নটিকে সামনে রেখেই শুরু করছি আমার আজকের আয়োজন। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক সাইফুল আমিন। আজকে আপনি আমার শোয়ে আপনি প্রথম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি 5ই আগস্টের কথা বলছিলাম যে সেনা প্রধান যেমন করে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার কাঁধে দায়িত্ব নিয়েছেন, এমনকি মাত্র মাস 2 আগে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। তারপরে এখন শুনতে হয় গতকাল তিনি বিশেষ দরবার ডেকেছিলেন। সেই দরবারে তিনি বলেছেন যে তার তার সদস্যদের কাছে জিজ্ঞেস করেছেন যে তার কর্মকাণ্ডে তার সদস্যরা সন্তুষ্ট কিনা। আমি শুনেছি, জানতে পেরেছি যে তার সদস্যরা বলেছেন যে তারা সন্তুষ্ট। তাহলে মবের ব্যাপারে তারা নাকি অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমি মব বলি না, আমি বলি জঙ্গলি। বাংলাদেশ যে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা জঙ্গলের শাসন চলছে, এর দায় কতটা ইউনূসের, কতটা ওয়াকারের? জনাব সাইফুল আমিন। ধন্যবাদ সুলতানা। প্রথমে আমি আমার পরিচয়টা একটু সংশোধন করি, সেটা হলো আমি সিনিয়র না, আমি শুধুই সাংবাদিক। হ্যাঁ, আমরা আপনি তো আমাদের বস ছিলেন ভাই, এটি আপনি বলতে পারেন, এটি না, আপনার হ্যাঁ, সিনিয়র এটা এটা একটা বেগ টার্ম, তো এই জন্য আর কি, এটা হচ্ছে বেগ টার্ম। আপনার প্রবীণ বলি এনিওয়ান নাই, ক্যান জয়েন, আপনি এভারগ্রিন। হ্যাঁ, এনিওয়ান ক্যান জয়েন জার্নালিজম এনি টাইম। হ্যাঁ, জি। so, যাই হোক, আমি এখন অবশ্য সাংবাদিক না, এখন শুধুই একটা রিটায়ার্ড লাইফ করছি। তো আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন, আমি আসলে আহ, কাকে দায়িত্বহীন বলবো, কাকে কি বলবো, সেটা আমি আমি শুধু সেনাপ্রধানের দায় দায়িত্বের মধ্যে আমি এটি করি না। কারণ হলো সেনাপ্রধান আহ, কথা দিয়েছিলেন, তিনি শুধু কি নিজেই কথা দিয়েছিলেন নাকি পুরো সেনাবাহিনী কথা দিয়েছিল? আমি তো এই পুরো সেনাবাহিনী সেনাপ্রধানের সাথে সকল জিওসি ইনভলভ, মানে সারা বাংলাদেশে সকল জিওসি ইনভলভ, সকল ব্যাটালিয়ন কমান্ডার ইনভলভ, সকল ব্রিগেড কমান্ডার ইনভলভ, সবাই তো সেনাপ্রধানকে এই শক্তি দিয়েছিলেন যে উনি দায়িত্ব নেবেন এবং দেশকে শৃঙ্খলায় আনবেন, এবং সেটাই উনি বলেছেন। সে ধরেন ওয়াকারুজ্জামান ইজ নট এ পারসন, ওয়াকারুজ্জামান ইজ এন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কার মাধ্যমে কতগুলো আহ, আহ, স্তম্ভের উপরে ইনস্টিটিউশন গুলো দাঁড়িয়ে আছে, সেই ইনস্টিটিউশন গুলো কি কি? এইসব গ্যারিসনস, ব্রিগেডস, ব্যাটালিয়নস এন্ড প্লাটুনস এন্ড এভরিওয়ান। হ্যাঁ, সর্বনিম্ন একজন কাপ্তান বা ক্যাপ্টেন, যিনি রাস্তায় এখন এই যে লাঠি হাতে দৌড়াদৌড়ি করেন। তো এই সকলের একটা সংঘবদ্ধ একটা শক্তি ছিলেন সেনাপ্রধান। তার কণ্ঠস্বরটা ছিল হলো পুরো সেনাবাহিনীর একটা কণ্ঠস্বর, তাই তো? ওয়াকারুজ্জামানের কণ্ঠস্বর। আমার বক্তব্য হলো শুধু ওয়াকারুজ্জামানের উপর দায় দায়িত্ব না, অন্য ওয়াকারুজ্জামানের সমকক্ষ অন্য জেনারেলরা কি করছে? তারা কি ওয়াকারুজ্জামানকে মানে সাবধান করছেন না? তারা কি বলছেন না যে ওয়াকারুজ্জামান একা কিন্তু এর ফলশ্রুতি ভোগ করবেন না, এই ফলশ্রুতি ভোগ করবে পুরো সেনাবাহিনী, একেবারে সিপাহী পর্যন্ত। একটা গ্রামে যে সিপাহীটার পরিবার বসবাস করে, ওই গ্রামের মানুষ দেখছে সেনাবাহিনী নিষ্কর্মণ্য এবং তারা তাদের প্রতিবেশীকে পীড়ানো হচ্ছে, সেনাবাহিনীর দায়িত্ব নিচ্ছে না। এই সিপাহীর পরিবার পরবর্তীতে কি পর্যায়ে যাবে?
আপনি তো বলছেন যে আজকে সে ধরেন আমাদের সাবেক সিএসি বীর মুক্তিযোদ্ধা, তার উপরে এই হামলার পর আমাদের এই রিয়াকশন। আপনি এই রিয়াকশন হওয়ার কারণটা কি জানেন? এটা আমাদের মানসিকতা হলো কি, আমরা সিভিল সোসাইটি বলে যে জিনিসটা উচ্চ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত সুশীল সমাজের একটা প্রতিনিধিরা আমরা রিয়াক্ট করছি। কিন্তু আমরা কি একবারও ভেবেছি ওই সিএস এর বাড়িতে তার সন্তানরা আছে? একবারও ভেবেছে তার সিএস এর বাড়িতে তার নাতি নাতনিরা থাকতে পারে? একবারও ভেবেছে সিএস এর বাড়িতে যদি কাজ করে এমন কর্মীরা থাকেন, তাদের মানসিক অবস্থা কি হয়েছে? আমি সিএস এর কথা বলি না, জাতি হিসাবে এই সবার কাছে কিন্তু আমরা ছোট হয়েছি। এবং সেটা কার কারণে? সেনাপ্রধান এক তার প্রতিষ্ঠানের কারণে। শুধু সেনাপ্রধান একা দায়িত্বহীন না, কিন্তু পুরো সেনাবাহিনী এই দায়িত্বের মধ্যে পড়বে। এবং এই সেনাবাহিনী আজকে অনেকেই এইভাবে বলেন যে আজকে সাবেক সিইসি এর গলায় মালা পড়ছে, আপনার গলায় মালা পড়ে এই জন্য বিবৃতি দিচ্ছে। আপনি দেখছেন 30 বুদ্ধিজীবী বিবৃতি দিয়া বসছে। এই বুদ্ধিজীবীরা কারা? যারা লাল বদর, ওই লাল বাহিনী নিয়ে নামছিল, আপনি শহীদুল আলম অমুক তমুক। কেন জানেন? কারণ তারা ভয় পেয়েছে যে তারা আজ থেকে 2 মাস পর বা 3 মাস পর যখন একটা গণতান্ত্রিক পরিবর্তন, তাদেরকেও কিন্তু এরকম পিটান লাগা হবে। এই যে সুশীলরা ভয় পেয়েছে, কার ভয় পেয়েছেন? কারণ সাধারণ মানুষ পিটাবে তখন এই নেতারা পিটাবে না। এবং সেনাবাহিনী এই একটা জায়গাতে মিস করতেছে তাদের, যে ওয়াকারুজ্জামান ইজ নট দি পার্সন যাকে আমরা দায়িত্ব নিব। আমি পুরো সেনাবাহিনী দায়িত্বহীন হচ্ছে এবং তার পুরো সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে সর্বত্র নিরাপত্তাহীন করছে। কারণ সিপাহী তো তার সিপাহীর পরিবার কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারে না, কিন্তু সিপাহী অন্য একটা সিপাহীর কর্মকাণ্ডের কারণে ওই পরিবারটা অন্য আরেক জায়গার আরেকটা পরিবার কিন্তু নিরাপত্তাহীন হবে। এই যে পুরো সমাজটা নিরাপত্তাহীন হয়ে পড়েছে, যে এই সেনাবাহিনীর এই নিষ্কর্মণ্য যেটাকে আপনি বলছেন সেনাপ্রধানের, আমি বলবো সেনাবাহিনীর। আর অন্য কোনো জেনারেলরা কি সৎ সাহসে এসে বলতে পারছেন না যে ভাই এটা আপনি যা করছেন এটার সাথে আমরা একমত না, লেট আস ডু সামথিং which is different one. There are a lot of other leaders in the whole institutional structure. আপনি সেখানে চিফ অফ জেনারেল স্টাফ আছে, কোয়ার্টার মাস্টার জেনারেল আছে, আমাদের ডিজিএফআই চিফ আছে, এসএসএফ প্রধান আছেন, তারপরে এরকম বহু প্রেসিডেন্ট গার্ডের প্রধান আছেন, মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট আছে, মিলিটারি সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার আছেন, আর্ম ফোর্সেস ডিভিশনের একজন পিএসও আছেন। কতজন! এবং আপনি যদি হোল লট অফ লিডারশিপ দেখেন, এখানে 80-90 জনের মতো হোল লট অফ লিডারশিপ, যারা গ্যারিসন কমান্ডার, অমুক কমান্ডার, তমুক কমান্ডার, অমুক জায়গায় সব কমান্ডার কিন্তু তারা। তো কমান্ডাররা এক হয়ে কি তার নেতাকে বলতে পারছে না যে ভাই, ওই যে উনি যেটা বলেছিলেন 2 মাস আগে, এনাফ ইজ এনাফ? ওরা কি বলতে পারছে না? ওদের প্রেশার ওনার উপর আসা উচিত না? সো আমি, সুলতানা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট গোয়িং টু এ পার্সন, আই এম নট গোয়িং এগেনস্ট, আই এম গোয়িং টকিং এগেনস্ট অ্যান ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনের পুরো বাংলাদেশ নির্ভর করেছিল। তার কথাকে ওই ইনস্টিটিউশনের কথা মনে করেছিল। সেনাপ্রধানের কথা তো কথা না, তার হাতে একটা রাইফেল থাকতে পারে, তার হাতে সে তো আর 10 হাতি ইয়ে না, কিংবা দুর্গা না যে সে একাই সব জয় করবে। তাকে তো তার বাহিনী নিয়ে করতে হবে। সে বাহিনী এখন কোথায়? এই লিডারশিপ এখন কোথায়? আর আরেকটা হলো, আমাদের অনেক দোষ দেওয়া হয় যে আমাদের প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতাবান, আমাদের মন্ত্রিসভাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু সেনাবাহিনীতে ইজ নট দ্যাট টাইপ অফ স্ট্রাকচার। আই টেল ইউ, ঢাকা ব্রিগেড কমান্ডার অনেক লোয়ার অফিসার, ঢাকা একজন ব্রিগেডিয়ার, বাট তারও কিন্তু সে আছে অ্যাবাউট ঢাকার সেনানিবাস, ওইটা সিকিউরিটির ব্যাপারে। ওখানে কিন্তু সেনা প্রধানের কোনো ইয়া নেই। সো ইটস অ্যান ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন প্রত্যেকটা স্ট্রাকচারে ক্ষমতা দেওয়া আছে, ইনস্টিটিউশন প্রত্যেকটা স্ট্রাকচারে কথা বলার ব্যাপার আছে। ইটস অ্যান ইনস্টিটিউশন। আপনি আশ্চর্য হবেন যে এইখানে দরবারের নামে যেটা হয় সেটা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেস, এভরিওয়ান ক্যান টক। একটা সিপাহী কথা বলতে পারে, একটা মেজর জেনারেল কথা বলতে পারে। সো ইটস অ্যান ইনস্টিটিউশন যেটা ডেমোক্রেটিক্যালি, কিন্তু আলটিমেটলি ওদের অনেক অনেক সূক্ষ্ম নীতিমালা, নিয়ম, আইন শৃঙ্খলা, কিন্তু এরা কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স, যেখানে একটা সিপাহী কথা বলতে পারে দরবারে গিয়ে, আবার একজন জেনারেলও কথা বলছে। সো কোথায় সবার দায়িত্ব? কোথায় কমান্ডাররা? সব কি কমান্ডার নিখোঁজ হয়ে গেছে? আপনি ইয়াতে কেন যে গাজাতে যে ইসরায়েল হামলা করেছে, আপনি কি ওদের সকল লিডারশিপ মেরে দেওয়ার পরে কি হামাস কি ইয়ে করছে না, বাধা দিচ্ছে না? ইরানের সকল লিডারশিপ কিল করে দেওয়া হলো, সেই সুলাইমানি থেকে শুরু করে কাকে না কিল করা হলো, ঘোষণা দিয়ে সারা দুনিয়াতে কিল করে, কিন্তু তার কি থেমে আছে? থেমে নাই। কিন্তু আমাদের সেনা প্রধান এবং আমাদের লিডাররা কোথায়? ধরেন আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বললো যে আমি ব্যক্তিগতভাবে এটা করতে চাই না, তাহলে অন্য লিডারশিপ কোথায়? ওয়ার আর দে? তারা কেন গুহার মধ্যে লুকিয়ে আছে? প্রত্যেকে তো গুহার ভিতরে লুকিয়ে আছে, প্রত্যেকটা জিওসি গুহার মধ্যে লুকিয়ে আছে। আপনি একজন অফিসার, খুব সম্ভবত রংপুর বা কোথায়, রংপুরে একজন ব্রিগেডিয়ার, যে ওই মব থামিয়েছিলেন, এই যে ইয়ের জাপা প্রেসিডেন্ট, ওনার বাড়িতে যে ঠিকিয়েছিলেন, আমি উনি ওখানে সার্জিসের সঙ্গে কথা বলেছিলেন।
হ্যাঁ, কথা না, সার্জিসকে উনি টাইট করেছেন, সেই সেই ব্রিগেডিয়ারটা কোথায়? তারপরে তো তার আর কোনো ভূমিকা নাই, কারণ জানেন, কারণ হলো সেই ব্রিগেডিয়ারের ক্ষমতা ইয়ে করা হয়েছে। সো লিডারশিপ এখানেও সেনাবাহিনী আজকে যে পর্যায়ে এসে বসছে, এটা শুধুই মাত্র আমরা কিন্তু দেখছি ওয়াকারুজ্জামানকে। ফুল লিডারশিপ ইজ ফেইলিং, ফুল লিডারশিপ, দ্য হোল আর্মি লিডারশিপ ফেইল। তাহলে তো তাহলে তো এই যে আমরা যেমন ওই কে এম নুরুল হুদাকে যেরকমটি দেখলাম, সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের তো একই পরিণতি আমরা দেখব। আমি তো কর্মকর্তার কথা বলি না সুলতানা, আমি আপনাকে একটু কথা বলছি, একটা সিপাহীর পরিবারও কিন্তু আজকে কিন্তু নিরাপত্তাহীন হবে যদি কোনো পরিবর্তন হয়। কেন? কেন ওই পরিবারকে জিজ্ঞেস করবে পাবলিক যে তুমি একটা আর্মি আর্মি সিপাহী, অথচ তোমার এরিয়া গ্রামের মধ্যে এই লোকটা মার খেয়েছে, তুমি কিছুই করতে পারো না। কারণ এলাকায় কিন্তু গ্রামে কিন্তু একটা সিপাহীকেও কিন্তু বড় অফিসার মনে করে। সেখানে তারা জেনারেল আর সিপাহীর মধ্যে অত পার্থক্য বুঝতে চেষ্টা করবে না, তারা মনে করবে আরে বাবা এই আর্মির ড্রেস এই কামনা আমাদের নিরাপত্তা দিতে পারে না। ওই পরিবারটাও কিন্তু বিপদে পড়বো। আমি কিন্তু প্লিজ, আমি একবারে বলছি না জেনারেলরা বিপদে পড়বো। আর সুশীলদের গায়ে লাগাতে সুশীলরা এখন খেপছে, সুশীলদের গায়ে লাগাতে তাদের লাল বদর গুলোও খেপছে। আপনি হ্যাঁ 30 জনের ভিতরে ইয়ে ছাড়া, পান্না ভাই ছাড়া বেশিরভাগই হলো লাল বদর। যে লাল বদররা কিন্তু ইনসাইট মানে মানুষকে উস্কানো শুধু না, মানুষকে রক্ত চোষা বানিয়েছে, মানুষকে রক্ত কি বলে রক্ত খেকো বানিয়েছে এরা এদের কথাবার্তা দিয়ে। হ্যাঁ, সেগুলো কিন্তু এখন ভয় পাইছে। এই কারণে কিন্তু আমরা তো হাউকাউ করছি। কিন্তু এরা ভয় পাওয়ার চাইতে বড় কথা হলো এরা কিন্তু ভয় পাচ্ছে কার কাছ থেকে জানেন? এর বাড়িতে যে লোকগুলি কাজ করে, এই বাড়িতে যে দারোয়ান কাজ করে, কে কখন যে বিদ্রোহ করে তারই পিটান দিয়ে দিবে, এই ভয়ে কিন্তু তারা এটা করছে। কিন্তু এটা কিন্তু এইটা শুধুমাত্র এই সুশীলদের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু এটা গ্রামে গঞ্জে সর্বত্র। আমি বলছি একটা সিপাহী পরিবারও আজকে নিরাপত্তাহীন হয়ে পড়বে। কারণ পাবলিক বলবে যে তুমি বেটা আর্মি, তোমারও সিপাহী বা সে হাবিলদার বা ক্যাপ্টেন না কি জেনারেল সাহেব এটা তো ভাবে না, সে তো মনে করে এই বেটা হলো সবচেয়ে শক্তিশালী, এ আমাদেরকে রক্ষা করে দেবে। এর পরিবার যখন আহ, দেখতেছে যে না ওরা কোনো ভূমিকা, লাঠি হাতে দৌড়াদৌড়ি করে আনসারের মতো, ঠিক আছে, অস্ত্র আছে কাঁধের মধ্যে ঝুলিয়ে লাঠি দিয়ে দৌড়াদৌড়ি করে, তখন এরা কিছুই করে না, তো কি বলবে বলেন? তখন কিন্তু ওই সিপাহীর পরিবারটাও কিন্তু নিরাপদ থাকবে না। এটাই কেউ কিন্তু বুঝে নিতে পারছে না যে এই ঘটনাটাই কিন্তু, এই যে ধরেন একটা কোথাকার কি একটা ফরিদ ঢালি নাকি যেন একটা ছোটখাটো স্বেচ্ছাসেবক নেতা ইয়ে হইল, দিয়া এই সিসির সাবেক সিসির গলায় ইয়ে দিল, আপনি শুধুমাত্র ওর ঘাড়ে যাবেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এটাতে বাদ পড়বেন? পড়বেন না কিন্তু। কেন বাদ পড়বেন না? কারণ হলো তার বাড়িতেও কিন্তু সিসি কে পছন্দ করার লোক থাকতে পারে, বা সিসির প্রতি যে ঘটনাটা ঘটেছে, সে আগে লাল বদর হয়ে থাকতো, সে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যেহেতু লাল বদর সুশীলরা চেঞ্জ হয়েছে, তাহলে লাল বদর যে রাস্তায় টোকা আছে সে চেঞ্জ হচ্ছে না, তার মানসিকতা চেঞ্জ হচ্ছে না, এভরি ওয়ান চেঞ্জ। জি, সো আর তাহলে আমাকে রিস্ক একটা কিন্তু জিনিস সমাজের বলেন। সর্বস্তরে। জি, আমাকে একটা জিনিস বলেন, সেনাবাহিনীর একটাই কাজ, তাদের অনেকগুলো কাজ নেই, তারা এখন চৌকিদারি করছে, টহলদারি করছে, হাবিলদারি করছে, এগুলো তাদের কাজ না। তাদের একটা মাত্র কাজ, সেটি হচ্ছে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। কোথায় তারা? আপনি তো বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো রিস্কে পড়ে নাই এখন পর্যন্ত যে তাদের রক্ষা করতে হবে। এখন পর্যন্ত তারা কিন্তু সেই কামটা কখনো করেনি। তারা যেটা করছে আমাদের কোনটা মানুষদের উপরে আপনি বলেন লাঠিপেটা তো? করেছে। এখনো রিস্কে পড়েনি আপনি বলতেছেন? না, আমি বলছি না স্বাধীনতা সার্বভৌমত্ব মানে বহিঃশক্তি দ্বারা স্বাধীনতা সার্বভৌমত্ব রিস্কে পড়েছে, এটা আমি বলছি না। আমি বলছি কোনটা, আমি বলছি দেশের সোলের মধ্যে হাত পড়েছে, দেশের আত্মার উপরে হাত পড়েছে, দেশের মানুষ, দেশের আত্মা। সে মানুষ যখন অত্যাচারিত হয়, বাদ দেন ইয়ে, আপনি আপনার নুরুল হুদার সাবেক কি বলে প্রধান নির্বাচন করছে, নুরুল হুদার কারণে আমরা রিয়াক্ট করতেছি, কিন্তু কখন ওই যে ছেলেটা মারা গিয়েছিল ইয়েতে কি বলে জাহাঙ্গীরনগরে, যে ছেলেটাকে রংপুরে মারা হলো, যে ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যান্টিনে ভাত খাইতে খাইতে মেরে ফেলা হলো, এগুলো রিয়াকশন হবে না? এগুলা রিয়াকশন কোথায় হচ্ছে? ওর পরিবারে আছে, ও সর্বত্র আছে। এখানে রিস্ক কিন্তু সমাজের সর্বত্র ছড়ায় পড়তেছে সুলতানা। ইজ নাথিং উইথ দি অন দি টপ। আমরা ভাবতেছি টপের উপর পড়বে, যে ইউনুস সাহেবের জুতার গলা মালায় দিলেই যে আমাদের সমাধান হবে, তা তো না। ইউনুস সাহেবের পুরা গ্রামীণ ব্যাংকের পুরা স্ট্রাকচারের এভরি সিঙ্গেল ওয়ান উইল বি অ্যাট রেস্ট। এটাই কিন্তু ইউনুস সাহেবদের মাথার মধ্যে না। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা, যে হোল ইনস্টিটিউশন, সেনাবাহিনীর হোল ইনস্টিটিউশন, নৌবাহিনীর হোল ইনস্টিটিউশন, বিমান বাহিনীর হোল ইনস্টিটিউশন, পুলিশের হোল ইনস্টিটিউশন, আনসারের হোল ইনস্টিটিউশন ইজ এট রিস্ক নাও। কারণ তারা নিরাপত্তা দিতে পারছে না, সো মানুষ তাকে বিশ্বাস করবে কেন, তারা মানবে কেন?
কেন মানবে ওরা? কালকেও আমি দেখলাম যে একজন ইয়াকে বলতেছে যে ডিসির মতো একজন ব্যক্তিকে, একজন আর্মি অফিসার, আরেকজন আর্মি অফিসার বলতেছে একটা ছেলে, যোগাযোগ করেন ওই ডিসির সাথে, ফোন লাগান, আমার সাথে কথা বলে, মানে অ্যাজ ইট হি ইজ এ সার্ভেন্ট। ওকে, হি ইজ এ সার্ভেন্ট, হি ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, হি ইজ পাবলিক সার্ভেন্ট, হি ইজ অল রাইট। বাট ইটস নট লাইক দ্যাট যে আপনি ইনস্টিটিউশনটা কোন পর্যায়ে নামিয়েছেন যে আমি একজন সাধারণ নাগরিক যে আপনাকে স্ল্যাপ মারার সুযোগ খুঁজতেছি। এটা তো তাই, তাই না? আপনি এই যে নতুন বাজার এলাকায় যে পুলিশকে পিটানো হইলো আবার এই জাস্ট এই সময়ের মধ্যে, তো সেটা কি পিটানো না? এই যে দেখেন, এই যে মানুষের হাতে হাতে নেওয়ার যে প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারেন নাই সেনাপ্রধান, তার এত কথা দিয়েও চেঞ্জ করতে পারেন না তার বাহিনী দিয়ে। এটা ওনার ব্যর্থতা না, টোটাল ওনার বাহিনীর ব্যর্থতা, আই ডোন্ট নো, বাট what I say that it is a structure, যে স্ট্রাকচারে হোল লিডারশিপ আছে, 90-100 জনের মতো লিডারশিপে আছে। সে লিডাররা কোথায় রে ভাই? ছোট হোক আর বড় হোক, কোথায় তারা? নাই। সেনাবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? নৌবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? বিমান বাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? পুলিশের স্ট্রাকচার কোথায় গেল? হোল থিং ইজ গন। ইটস লাইক আমার আপনার সামনে এখন কিন্তু নিরাপত্তাহীন। আপনি যে কোনো মানুষকে বলেন, এটা শুধু নুরুল হুদা না, যে কোনো মানুষ এখন নিরাপত্তাহীন। কথায় কথায় আপনি এই কদিন আগে দেখলাম একজন তরমুজ বিক্রেতা, সে দাম বেশি চাইলো কেন? ঝগড়া হয় আমাদের দেশে, তো এটা একটা প্র্যাকটিস, আমরা দর তরমুজ বিক্রেতাকে পিটানো শুরু করে দিচ্ছে। আরে ভাই, সে তো বিক্রি করতে আসে, সে হয়তো খুব দায়িত্বহীন ভাবে বেশি দাম চাইছে, কিন্তু তাই বলে কি আপনি পিটাইতে হবে আপনাকে? সো দ্য প্র্যাকটিস হ্যাজ গন ইন দ্যাট ফার, যেটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। এখন তাহলে এখান থেকে উপায় কি আছে সাফি ভাই? আমি মনে করি যে হোল লিডারশিপ, হোল সেনাবাহিনী, যে সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, আমি সেনা প্রধানের বক্তব্যটা আপনাকে কোট করি, এটা হলো সেনাবাহিনীর প্রধানের পাশে কিন্তু দুই বাহিনীর প্রধান ছিল, তারা কিন্তু আহ, উনি কিন্তু দুই পাশে রেখে কিন্তু উনি এই কোটটা উনি করেছিলেন। সে তিনি কি বলেছিলেন, আমি জাস্ট আপনাকে বলি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করব, এবং এর মধ্যে সেনাবাহিনী এর মধ্যে দেশের কার্যক্রম চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি গণভবনে যাব, রাষ্ট্রপতির কাছে যাব, এই সরকার গঠন করব। অনেক, আমি কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জান মাল, আপনাদের কথা হচ্ছে আপনাদের আশাহত হতে হবে না। উনি কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষে, সো হোল লিডারশিপ ইজ বিহাইন্ড হিম। উনি সেনাবাহিনীর পক্ষে, হোল সেনাবাহিনীর লিডারশিপ ইজ বিহাইন্ড হিম। আমি বলছি ওরা কোথায়? যারা দেশে ধরেন হতে পারে না একজন ব্যক্তি একটু ডরপুক, ভীতু, তো তাকে যেহেতু নেতা বানায় ফেলছে, তাকে সাহস দেওয়ার জন্য হোল লিডারশিপ, মানে ব্যাকআপ লিডারশিপ কোথায়? তাকে পুশ করার জন্য সামটাইমস ইউ নিড পুশ। যে কোন আপনি দেখেন টপ লিডারকে এখন পুশ এর করতে বলতেছে, এই হয়। যে আমার দর্শক বলতেছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী মবের সঙ্গে জড়িত। না, এটা একটা অভিযোগ, আবার আই ডোন্ট থিংক সো দিস ক্যান হ্যাপেন। এটা এটা নিরবতা আবার সংহতির এগুলো লক্ষণ, দে আর অ্যালাউইং। যে আমি বারবার বলছি দে আর অ্যালাউইং, মানে আমি বারবার প্রশ্নটা আনতেছি যে টপ লিডারশিপ, তাদের হোল লিডারশিপ ইজ ফেইল্ড। ফেইল্ড আপনি বলতে পারেন, কিন্তু তারা ইনভলভ, তাহলে এই আমি এটা সেনাবাহিনী বলছি। রেখে আমাদের লাভ কি? আমরা এরকম তো এখন ডক্টর ইউনূসকে যেমন ভাড়া করে আনা হয়েছে, এরকম সেনা বা প্রধানও ভাড়া করে আইনা বসায় দেয়া হোক, তাই তো? আমি তো আর কিছু দেখি না। যদি না, সবাই তা এরকম সেটাই তো এখন এই সেনা প্রধানের কর্মকাণ্ড এবং তার লিডারশিপের কর্মকাণ্ডতে এইটাই মনে হচ্ছে যে তিনি আসলেই ওনার হি ইজ নট নখদন্তহীন, কেপেবল। একটা নখদন্তহীন একটা বাঘ, এটা মনে হচ্ছে, এটা সত্য কথা, মানে কিন্তু হোল মোদি লিডারশিপ সামলাতে কি করে? পারে না, সে যুদ্ধ আমরা শুনছি আমাদের দেশে যুদ্ধ হতে পারে, হ্যাঁ, আমাদের দেশ প্রক্সি ওয়ারে পড়ে যেতে পারে, রাইট? তো একটা মব সামলাতে পারে না, তো ওনারা যুদ্ধ সামলাবেন কেমন করে? আবার বলে আচ্ছা, আমাদের উপর আস্থা রাখতে হবে, তাদের নামের সঙ্গে বলতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী। আচ্ছা, দেশপ্রেমিক এটা নিয়ে আমার খুবই আপত্তি। দেশপ্রেমিক সবাই আমরা, ও একা সেনাবাহিনী হবে না। এই সেনাবাহিনী বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট হত্যার সাথে জড়িত, এই সেনাবাহিনী বাংলাদেশের টপ এরা বাংলাদেশে কবে ভালো মুক্তিযোদ্ধাদের কাজটা কি করছে? আমি তো এটাই এখন আর বুঝে পাই না। মুক্তিযুদ্ধের টপ শুধুমাত্র যখন লিডারশিপকে বন্যা হত্যা টন্যা করার হয় জন্য। তখন তারা ত্রাণ বিতরণ করতে যায় হেলিকপ্টার নিয়ে। আসলে এটাই আমি একটা কথা বলছি, সেটা হলো সেনাবাহিনীকে কি কি কিসের জন্য ট্রেনিং দেওয়া হয়? সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যে কিল করার জন্য। কাকে কিল করার জন্য? শত্রুকে কিল করার জন্য। এখন এদের হাতে যদি আপনি লাঠি ধরায় দেন, তাহলে আপনি কি করবেন বলেন তো? সে তো ট্রেনিং নিছে বিএমএ তে, বা সে ট্রেনিং নিছে তার একাডেমিতে, বা সিপাহি থেকে শুরু করে একদম তাকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রু খুন করার জন্য। এখন আপনি এখানে শত্রু খুন করার জন্য আমার নামান নাই তো, আপনি তো নামেছেন হলো ওই যে পিঁপড়া বাহিনীকে আপনি সামাল দেওয়ার ইতিহাসে জন্য। লেখা থাকবে এরা কি রকম কাপুরুষ, এরা কি পরিমাণ, কি রকমের মির্জাফরের মতো দেখছে, চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে।
আমি ইতিহাস তাদের আবারও ক্ষমা বলছি, করবে না। আমি সুলতানা এটা বলতে পারি, আমি কাউকে এত হাসি বলি না, মির্জাফর বলে, বাট আই আই কল দেম যে তারা একটা ফেলিয়ার। দ্য ইনস্টিটিউশন, দ্য হোল ইনস্টিটিউশন হ্যাজ বিকাম এ ফেলিয়ার। একবার টোটাল শুধু সেনাবাহিনী না, টোটাল সশস্ত্র বাহিনী একটা ফেইল্ড কেসে পরিণত হয়েছে, ফেইল্ড স্টেট হয়। এখন আমাদের এই ইনস্টিটিউশন, যেটা লাস্ট ইনস্টিটিউশন ছিল, যেটা বলা হতো যে তার উপর নির্ভর করা যায়, এবং উনি দাবি করেছিলেন যে আমার উপর নির্ভর করেন, উনি অনেকবার কিন্তু হুঙ্কার দিয়েছেন। আপনি মনে আছে, বহু হুঙ্কার উনি দিয়েছেন, বার চলবে না, অমুক হবে না, এনাফ ইজ এনাফ, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কোনো কিছুই তো ওনার কথা হচ্ছে না। তার মানে আমি বারবার বলছি, দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য লিডারশিপ, দ্য হোল মিলিটারি মেকানিজমে কোনো একটা প্রবলেম আছে, যেই প্রবলেমের কারণে ওয়াকার সাহেব কথা দিয়ে আবার পিছিয়ে আসতে হয়, কারণ তাকে কেউ টেনে ধরছেন, টেনে ধরে তাকে মানে এটা বলছে চেইন অফ কমান্ডের সমস্যা। সমস্যা আছে। অবশ্যই মাস্ট, দিস ইজ দ্য হোয়াট দ্য প্রবলেম ইজ, আই টেল ইউ, দ্যাট ইজ, দ্যার মাস্ট বি এ প্রবলেম ওয়াকারুজ্জামান, যে কারণে ওয়াকারুজ্জামান সবসময় একটা তার ওই যে বলে না, কলা চেপে ধরে রাখে না, ধর মারামারি করার সময় বন্ধু বন্ধুর কলা চেপে ধরে রাখে না, এই তার টপ লিডারশিপের মধ্যে কেউ কলা চেপে ধরছে, কেউ কলা দিয়ে টানাটানি আমি একদম করতেছে, মানে খোলামেলায় হি নাম হ্যাজ। বলি, দেখুন দেখুন সাইফুল ভাই, এখন আর এত রাগ ঢাকের কিছু নেই, কারণ চোখের সামনে আমরা দেখছি সব ধ্বংস হয়ে যাচ্ছে একদম শেষ প্রান্তে সম্ভবত। তো আপনার এই যে ফাইজুরের কথা আমরা শুনেছিলাম, রাইট? হ্যাঁ, এখনো তারে নিয়ে নিয়ে ঘুরে এই সেনাপ্রধান। না, আপনি ফাইজুরকে নিয়ে ঘোরাঘুরি করছে, এমনকি আরো তো যে টপ লিডারশিপ দিয়ে যে কোশ্চেন গুলো বাইরে আসছে সেগুলো এখন আমি জানি না তাদের। এখন শুনুন, এটা এমন একটা ইনস্টিটিউশন, এর ভেতরের খবর যদি আপনি একদম ইনটোটো পেতে চান, আপনি প্রত্যেকটা যে কোনো আর্মি অফিসারের সাথে কথা বলবেন, তারা এমন ভাবে কথা বলবে, তারা ধরি মাছ না ছুঁই পানি। সো ইউ নেভার নো ফাইজুর আসলে কি মানে আমরা যা যা ভাবতেছি। আমার যথেষ্ট সন্দেহ আজকে, ফাইজুর রহমান বলেন, ওই যে আর্ম ফোর্সেস ডিভিশনের যে কামরুল বলেন, আই আই রিয়েলি মানে আই হ্যাভ রিয়েল ডাউট যে সেনাপ্রধানের আসলে এই দুইজনই সেনাপ্রধান, এই দুইজনের উপর নির্ভর করেন। আমার আই আই ডাউট দ্যাট, এইটাই আমার মনে হচ্ছে যে উনি আসলে, আমরা যেটা মনে করছি উনি এবং ফাইজারের মধ্যে একটা ফাইট আছে, উনি এবং ভাই তাহলে ওনার যদি হাত দ্যার পা ইজ নো বাঁধা ফাইট। থাকে, তাহলে আপনি ভাই যান গিয়ে, আপনার না থাকার দরকার নেই তো। আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আপনার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, না, এই যেটি রক্ষার সেনাবাহিনীর দায়িত্ব আপনি স্ট্রাকচারে, জীবন দিয়ে দিবেন, যেটি রক্ষার জন্য আপনি। সেনাবাহিনীর স্ট্রাকচারে আইডার বিদায় করে দিতে হবে। ওনার যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু, উনি কোথায় যাবেন? ওনার যেতে হইলেও কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, উনি যেতে পারবেন না। উনি কোনো একটা খপ্পরে পড়েছেন, বা উনি কোনো একটা লিডারশিপের মধ্যে কোনো প্রবলেম আছে, যেটা ওনাকে না, টার্ন এগুলো দেওয়া যাবে। এগুলো বলে বলে না ওনাকে অনেক ছাড় দেওয়া হয়েছে সাইফুল ভাই, ওনাকে না অনেক ছাড় দেওয়া হয়েছে। আমি বারবার আপনাকে একটা কথা বলি, এক ব্যক্তি না সেনাবাহিনী, এটাই না, আমি বারবার বলছি। ব্যাপার না, শুনেন, যদি দেখেন আমি একটা জিনিস সাইফুল ভাই আমি বুঝতে পারি না, ধরেন শেখ হাসিনা কি নিজে গিয়ে গুলি করেছে কাউকে? না, কিন্তু উনি যেহেতু দায়িত্বে আছেন, উনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, দায়িত্বটা কিন্তু ওনার কাঁধে গিয়ে পড়ে, রাইট? তো আজকে যখন সেনাবাহিনী দেখছে, তারা দায়িত্ব নিয়েছিল সেনাপ্রধান, রাইট? লিডারশিপে তো সেনাপ্রধান আছে, যাই ঘটবে সেনাপ্রধানের দায়িত্ব, এখানে ব্যক্তি না। সেনাপ্রধান পজিশনটা একটা পজিশনটার ইনস্টিটিউশন, দায়িত্ব, আমি রাইট? সেটাই এখানে বলছি। ব্যক্তি ওয়াকার না হয়ে মোয়াকার হইতে ও পারতো, হ্যাঁ হু হ্যাঁ। এভার, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু সে কি করছে, তার লিডারশিপ কোথায়? আহ, এই পরিমাণ অথর্ব কোন ব্যক্তি বাংলাদেশ, আমি সরি টু সে, আমরা সেনাবাহিনীকে নিয়ে কখনোই সমালোচনা করি না, করতে চাইও না। আমি নিজে সব সময়ই, কারণ তারা অনেক সেনসিটিভ, আমরা বুঝি। আমরা কখনোই কোনো গণমাধ্যমে একজন সাংবাদিক হিসেবে সেনাবাহিনীকে আমরা কখনোই প্রশ্নের মধ্যে তো ফেলি না, সবসময় প্রশ্ন থেকে প্রশ্নের ঊর্ধ্বে রাখি না সাইফুল ভাই, আপনি বলেন। কিন্তু আজকে যখন আমরা দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে, আর কিছু বাকি নাই। আমি এখানে আরেকটা কথা বলি, আমরা এই জায়গাটাতে এক জীবন ভুল করে আসছি, যে সেনাবাহিনীকে কোশ্চেন করা যায় না। দিস ইজ নট ট্রু। এগুলো আপনারাই শিখিয়েছেন। না, আমরা শিখালেও না সুলতানা, আমরা শিখিয়েছি অবশ্যই, আমারও দায় দায়িত্ব আছে, কিন্তু আমি একটা জিনিস প্রথম থেকে এই পর্যন্ত বিশ্বাস করি, সেনাবাহিনী দুটো জিনিস বাংলাদেশে একটা কি বলে, এক ধরনের ইয়ে তৈরি করা আছে, মানে যে এই দুইটা ব্যাপারে ট্যাবু, আপনি কথা আমি বলতে। বলি ট্যাবু। হ্যাঁ, ট্যাবু, মানে ট্যাবু তো একটা নর্মাল জিনিস। আমার মনে হয় কোনো একটা কিছু একটা, মানে ধরেন কাঁধের উপরে চেপে যায় মুনকের নাপির মতো, যে তাদের সম্পর্কে কিছু বললে লেখালেখি শুরু হয়ে মানে যাবে। অনেক বছর সেনা শাসনে থাকার কারণে, আর আপনাদের জেনারেশন যখন বন্দুকের নলের মধ্যে ছিলেন, তো আপনারা একটু ভয় পেতেন, সেই ভয়টা আমাদের উপর না, ট্রান্সফার করে আমি আমার আমার কথা বলে, আমার এক জীবনে আমি কখনো সেনাবাহিনীকে ভয় করে চলি নাই, বাট আবার এট দ্য সেম টাইম আমি তাদের কোশ্চেনও করি নাই। কিন্তু হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ, আমাদের যে প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা দুটো ইনস্টিটিউশনকে সবসময় মনে করি
সিক্রেট কাউ, এদেরকে কিছু টাচ করা যাবে না, এরা হইলো দেবতার সবকিছু, হ্যাঁ, অবতার হিসেবে মাঠে আছে। দেশপ্রেমিক এটা কারা? মানে এমনই একটা হলো সেনাবাহিনী, দেশপ্রেম আপনি দেখতে পাবেন না। আর একটা সেনাবাহিনী, একটা হলো আরেকটা হলো কোর্ট। সবাইকে মাননীয় বলতে হবে আমার। আরে ভাই, আমার মনে না ছিল আমি তোমাকে মাননীয় বলতে যাবো? ভাই স্যার, আপনি দেখেন কোর্টের মধ্যে আপনি কোর্ট নিয়ে কিছু বললে বলবে যে আদালতে বিচারাধীন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে। বাংলাদেশে কোন কনস্টিটিউশনের কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই জিনিসটা আছে যে বিচারাধীন বিষয়ে আমি কথা বলতে পারবো না? বাট দিস ইজ সামথিং, এটা সবসময় ঘাড়ের মধ্যে বসে রাখা হয়। টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রির স্ট্রাকচারের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয় যে বিচার বিভাগ নিয়ে কথা বলা যাবে না, দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে কথা হয়ে বলা যাবে, যাবে, বলবে কি বাট ইটস নট অপমান, ট্রু। আদালত অপমাননা হয়ে যাবে। কিসের আদালত অবমাননা? আমি বলতে পারবো না? আমি যদি ক্ষতিগ্রস্ত, আমি বলতে পারবো না যে সুলতানা আমাকে মার দিছে, সুলতানা একজন বিচারপতি, সুলতানা আমারে ইয়ে করছে, মানে আমার প্রতি অন্যায় করছে, আমি বলতে পারবো না? বাট দিস ইজ এ ট্যাবু, অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন। বাট আমার কাছে মনে হয় এটা হলো সিক্রেট কাউ টাইপের, যেটাকে টাচই করা ট্যাবুতে ধরেন আমরা ভাঙা যায়, কিন্তু এগুলো একেবারে আল্লাহর গরু হয়ে গেছে এরা। হ্যাঁ, এই সুপ্রিম কোর্ট আর সশস্ত্র বাহিনী, এটা আল্লাহর গরু, যেটাকে আপনি সারাক্ষণ সব জায়গায় সর্বত্র যায় যায় জিব্বা দিয়ে দিয়ে খাবে, কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না, সে আমি তো খেয়ে বলি খেয়ে তাজা হবে। বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড যদি কেউ থাকে দুইটা সেক্টর, একটা হচ্ছে কি সেনাবাহিনী, আর একটা হচ্ছে কি আমাদের আমলা। এর রাজনীতিবিদ এদের চেয়ে হাজার গুণ ভালো। আমি যেহেতু এই নিয়ে আপনি আপনার টিআইবির পুরস্কার পাওয়া, হ্যাঁ, তো আমি অত অনুসন্ধানী জিনিস জানি না অত বেশি। বাট আইসে যে আমি অবশ্যই বলি মেরুদণ্ডহীন সেনাবাহিনী, এটা দায়িত্বহীন আমি বলবো না, মেরুদণ্ডহীন সেনা। আমি হলে আপনার জায়গা হলে আমি এই কথাটা বলতাম যে না এদের তাদের মেরুদণ্ড ভয়টা হারায় কি? গেছে। তাদের 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 সামনে, চোখের সামনে দেখবে এইভাবে করে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জানমালের কোথাও কোনো নিরাপত্তা নেই, হ্যাঁ? আর তারা কি ভাববে যে আমাদেরকে তো শান্তি মিশনে পাঠাবে না, আমরা তো মিলিয়ন ডলার নিয়ে দেশে ফিরতে পারবো না, এই ভয়, হ্যাঁ? আহ লোভ তো সেনাবাহিনীর ভিতরে এই জিনিসটা আছে, টাকা পয়সার ব্যাপার আছে, কত অবশ্যই এটা লোভ, একেবারে। দেশপ্রেমের চেয়ে আপ- বড় তাদের, আপনার তো তাদের আপনার শিক্ষা হলো না সরকার, দেশপ্রেম, আর তারা কিনা টাকার লোভে পড়ে। হ্যাঁ, সরকার টুকু তাই বলছে। সরকার টুকু সরাসরি বলছে, আমি সেনাবাহিনীকে বলেছি যে তোমরা মাঠে যেতে পারবে না, তাহলে আহ, সরকার পরিবর্তন হয়ে যাবে। তো সেনাবাহিনী আমার কথা শুনেছে, যদিও সেনাবাহিনী একটা লিখিত কি একটা যেন দিচ্ছে, যার সঙ্গে আছে যে তারা তাদেরকে কেউ যোগাযোগ করে না, সরকারের সাথে করছে, কিন্তু সরকার টুকু সরাসরি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথাটা বলেছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য সিচুয়েশন। এটা হলো একটা সেনাবাহিনী যখন ধরেন কিল করার জন্য যাকে ট্রেন করা হয়, তখন সে যখন টাকার লোভে পড়ে যায়, সে যখন চাকরির লোভে পড়ে যায়, সে যখন জাতিসংঘের চাকরি পাবে, দুইটা মিশন পাবে, এটার জন্য প্রয়োজন, তখন স্বাভাবিকভাবে এর এর ইয়ের মধ্যে, শৃঙ্খলার মধ্যে, এর নৈতিক অবস্থানের মধ্যে অবশ্যই ঝামেলা আছে। অবশ্যই ঝামেলা, আমি সেটাই আপনি বলছি। বুঝতে পারছি। টপ ব্রাস না, শুধু হোল স্ট্রাকচারের মধ্যে সমস্যা ঢুকে গেছে, লোভ ঢুকে গেছে। আমি বলছি না দুর্নীতি করতেছে, কিন্তু টাকার লোভ অবশ্যই ঢুকেছে। নাহলে আপনি একটা সরকার চেঞ্জ করার জন্য ধরেন কয় হাজার, আপনি সব মিলায় বাংলাদেশের 8,000 9,000 শূন্য বিদেশে চাকরি করে, 8,000 9,000-এর জন্য আপনি 18 কোটি মানুষের ভাগ্য চেঞ্জ করে ফেলবেন? ইউ ডিড দ্যাট? দ্যাট ইজ হোয়াট দিস এখনকার এই যে যে লিডারশিপ স্ট্রাকচার এগুলোকে কম্প্রোমাইজ করেছে। আমি এইবারই এইটাই আপনাকে বলছি, পুরো আমাদের যে স্ট্রাকচারের মধ্যে ওই যে কিলিং শেখান, যে আমি সার্বভৌমত্ব রক্ষা করবো, স্বাধীনতা রক্ষা করবো, সেটার জন্য আমার জীবন দিয়ে ফেলবো এবং দরকার আরেকজনকে মেরে ফেলবো, সেটা থেকে এখন লাঠি হাতের আনসার বাহিনীতে পরিণত হচ্ছে। তো এটা তো হবেই। তো তারা এদের যদি প্রথমে তাদের ওই অ্যাটিটিউডে থাকতো যে হ্যাঁ, তুমি যদি কার গায়ে হাত তোলো, ইউ আর গোয়িং টু পানিশ লাইক দ্যাট, যেভাবে তুমি হাত দিয়েছো, এনাফ, তাতেই কিন্তু সমাধান হয়ে যেতে পারত। আপনি আপনি কিংবা এখন এইটাকে পর্যন্ত, যদি যে এই সিইসি কে মেরেছে তাকে যদি আটক করতো, কুমিল্লার 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছে তাকে যদি আটক করতো, যে এই যে 172 জন মানুষকে গত 10 মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে যদি আটক করা হতো, কেউ একটু সেটা তো সাহস কথা, পেত? সেটা তো কথা দিয়েছিলেন, কিন্তু প্রথম দিনে কথা দিয়েছিলেন, এই সবকিছুর নিয়ে কিছুই তো করেন নাই উনি। তবে আপনার একটা জিনিস ইনফর্ম করি যে ফরিদ ঢালি, যে লোকটা সাবেক সিসির গলায় ইয়ে দিয়েছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, আমি যতটুকু শুনেছি। কখন? আমি তো দেখিনি এখন পর্যন্ত। আমি শুনেছি যে তাইলে তো তাকে আমি অ্যারেস্ট এতটা করা ইয়ে হয়েছে। থাকতাম না। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু At least আমি সে বুঝতাম দাবি যে করেছে আবার, মানে একটা সে যদি দাবি চোখে করেছে ধোলা কিন্তু, দেওয়ার জন্য তো কিছু হয়। না, সে দাবি করেছে কি জানেন? সে দাবি করেছে তার মহানগর সভাপতি, আমি নামও দিতে পারবো আপনাকে খুব সম্ভবত, যদি ও, এটা আমার ডায়েরি লাগবে,
তার নাম হলো ফরিদ আলী, কিন্তু তার সভাপতি মহানগর সভাপতি কি যেন একজন নাম, সে বলেছে তার নির্দেশনায় সে এটা করছে। সে হুম, মিছিল করে এবং সে কিন্তু এটা ইয়েতে বলছে যে তার নির্দেশনায় এটা করছে সে। হুম, তো পুলিশ কমিশনার বলেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে এই করা, তার আর এটা সহ্য করবে না, এটা চলতেছে। বুঝতে পেরেছি। যাই হোক, এখন আমি একটু মানে গত কদিন ধরে আসলে খুবই মানে মানসিক যন্ত্রণায় ভুগছি। কতদিন আসলে হয়েছে কি, ধরেন আপনি সইতে 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 একসময় যখন দেয়ালে না পিঠটা ঠেকে যায়, তখন না মানুষ ঘুরে দাঁড়ায়। তো ওরকম সহ্যেরও তো একটা সীমা আছে হয়তো। আপনি যে ঘটনাগুলো বললেন একের পর এক গত 10 মাস, এসব দেখতে দেখতে মানুষের ভেতরে না এক ধরনের এত তীব্রভাবে এটা জমে উঠছে, হয়তো দেখাচ্ছে যে একজন সিইসি কে অবমাননার দায় হিসেবে এটি এটি এরকম প্রকাশ হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা কিন্তু নয়। সুতরাং আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি জি, একটু অন্যভাবে যদি বলি যে আমার আপনার রিয়াকশনটা যদি আহ, লাল বদরদের সুবিধায় চলে যায় তাহলে কেমনে হবে? এখন তো লাল বদররা এই ভয়ে এই রিয়াকশনটা দেখাচ্ছে। তো আমার আপনার বোধ হয় এখন এদের সাথে না মিলে নিজেরা নিজের মতো করে ইয়ে করা হয়। এই লাল বদররা যে ধরেন আজকে আসো, এই লাল বদর বাহিনী, আপনি হিউম্যান রাইটস কি কি সব অর্গানাইজেশন আর আদিলুরদের আস্ক, তারপরে আরো এনারা সবাই কেন ব্লাস্ট, হ্যাঁ এরা তো সব আপনার এই লাল বদরদের পক্ষে, তখন এই জঙ্গি হামলার পক্ষে ছিল। তো আমাদের ভয় যেন তাদেরকে সমর্থন না করে, এটাও আবার আমাদের মনে রাখতে তাদেরকে হবে। সমর্থন করা না করা না, এটা একটা অন্যায়কে তো প্রতিবাদ করতে হবে, এবং এইরকম হ্যাঁ, অচল অবস্থা তো চলা যায় না। না তাহলে এই অন্যায় যখন প্রতিবাদ করতে হবে, সেই জন্যই বলছি সিইসি নুরুল হুদা উদাহরণ না হয়ে উদাহরণ হওয়া উচিত তোফাজ্জল, রাইট। উদাহরণ হওয়া উচিত অন্য যারা, ওই যে সেই যে প্রথম প্রথম যাকে বিএনপি জামাত বাহিনী বাংলাদেশে মব আনছে কে, এই যে সবাই বলে সমন্বয়করা, সমন্বয়কদের আগে মব এনেছে হলো বিএনপি জামাত। তারা মেরেছে কাকে? তারা মেরেছে টুঙ্গিপাড়ার কি মিয়া ভাই চরিত্র অভিনয় করা সেই ছেলেটাকে মেরে ফেলছে, তার বাবা সেলিম খানটা মেরে ফেলছে, গণপিটুনি দিয়ে মারছে, এবং 2 দিন তাদের লাশ রাস্তায় পড়েছিল, তাদের লাশের সব সৎকার হয় নাই। সেটা আমাদের বুকে আসে না, আমরা রিয়াক্ট করি নাই তখন। এই অপরাধ কিন্তু সেটার কথা বলে আজকে আমাদের সিসির এখানে কেন, সিসির জন্য কেন হচ্ছে জানেন? কারণ হলো আমাদের হয়তো আমরা মনে করছি যে কয়দিন বাদে আমাদের গায়ে হাত উঠবে, কিন্তু আমি সুলতানা এটুকু আপনি নিশ্চিত করতে পারি, লাল বদরদের গায়ে হাত উঠলে আপনি এরকম রিয়েক্ট করেন না। সাইফুল ভাই, আপনি হাসালেন তাও ভালো, যে আমি আমি খুবই সত্যি খুব মনোকষ্ট নিয়ে আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অন্তত আপনার উপর আমার মনোকষ্ট কিছুটা ঝেড়ে দিতে পারলাম আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি জানি এরপরে আপনার আরেকটু ব্যস্ততা আছে, আপনাকে আজকে আমি ছেড়ে দিচ্ছি। সাইফুল আহমেদ, মাঝে মধ্যে আপনাকে আমার এই আয়োজনে পাবো সেই প্রত্যাশা রাখছি। আপনি ভালো থাকুন। জি, আমি শেষ একটা কথা বলে দিই। এটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, আপনি নিশ্চয়ই পড়েছেন, কেউ কথা রাখে নাই, মনে আছে? যে ৩৩ ওই বছর ছেলেটাকে, কাটলো। হ্যাঁ, তো ওই ছেলেটা যখন গ্রামে গেল তখন নাদের আলী নামে একজন মাঝি তাকে বলেছিল, দাদা বাবু তুমি একটু বড় হও, তোমাকে ওই ইয়েতে নিয়ে যাব। হ্যাঁ, দাদা বাবু, লোকালে। আমি আর কত বড় হব? আমার হ্যাঁ, মাথা আকাশ ফুঁড়ে ছাদ তো স্পর্শ করলে তারপরে তুমি আমাকে কি তো দিবে যেন? আমাদেরও কিন্তু 10 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি, সেনাপ্রধানও কথা রাখেনি, নাদের আলী সেনাপ্রধানও কথা রাখেনি। সেই সেই চমৎকার বলেছেন। আসলে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সাইফুল আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকুন, অনেক ভালো থাকুন। হ্যাঁ, জি। সকল শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। সত্যি যে পরিস্থিতি, এটি ক্ষুব্ধ হওয়ার মতোই, আপনারা কেউ কিছু মনে করবেন না। কিন্তু আমরা না সইতে সইতে আমাদের অনুভূতিগুলো বোধহয় হয়তো ভোঁতা হয়ে গেছে, কিন্তু এই আড়ষ্টতা ভেঙে উঠে দাঁড়াতে হবে। কারণ আমাদের চোখের সামনে দেশটিকে এভাবে ধ্বংস হতে দেয়া চলবে না। যে যেখানে আছেন সবাই নিজের জায়গা থেকে ঘুরে দাঁড়ান। চলুন, আমরা সবাই, আমাদের সবার ভুল আছে, কেউ আমরা ফেরেশতা নই, কেউ আমরা পারফেক্ট নই, কিন্তু দেশের প্রশ্নে আমরা যেন অভিন্ন থাকি, ঐক্যবদ্ধ হই, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।